পড়ছিলাম ভালোবাসি কও, কলমে নুজাইফা নুন। পর্ব সংখ্যা ১। আমার বর তথা পরাগ ভাইয়ের দ্বিতীয় বিয়ের কার্ড আমি নিজেই হাতে পেলাম। লাল রঙের খামে মোড়ানো সোনালী অক্ষরে লেখা নাম পরাগ ইহতেসাম ইলাহি অ্যান্ড সুনেরা সেহরিন চৌধুরী। পরাগ ভাইয়ের পাশে অন্য নারীর নাম দেখে আমার ঠোঁট কাঁপলো না, চোখও ভিজলো না, শুধু বুকের ভিতর হাহাকার করে উঠলো। কেন উঠলো আমি নিজেও জানি না, তবে এইটুকু বুঝতে পারছিলাম পরাগ ভাইয়ের জন্য আমার মন পড়ছে। পরাগ আমার মামতো ভাই, বয়সে আমার অনেক বড়, প্রায় ১২ বছরের ফারাক। আমাকে খুব একটা পছন্দ করতেন না, ইনফ্যাক্ট এখনো করেন না। শুধুমাত্র পরাগ ভাইয়ের জন্য আমি নানু বাড়ি যেতাম না, তাকে প্রচন্ড ভয় পেতাম। তার চোখে এক ঝলকেই আমি ছোট্ট পাখির মতো কেঁপে উঠতাম। অন্য মেয়েরা যেখানে নানু বাড়ি যাওয়ার জন্য তাদের মায়ের কাছে বায়না করত, আমি সেখানে নানু বাড়ি না যাওয়ার জন্য অজুহাত খুঁজতাম। আম্মু নানু বাড়ি যাওয়ার সময় পাতলা পায়খানা হয়েছে বলে বাড়ি থেকে যেতাম, কিন্তু সেবারের বসন্ত আমার জীবনটা ওলট পালট করে দিল। মামা জরুরি তলব পাঠালেন। পরাগ ভাই যশোর কলেজের লেকচারার হয়েছেন। সেই খুশিতে বড় মামা মস্ত বড় খাসি জবাই দিয়েছেন। কাছের সবাইকে দাওয়াত দেওয়া হয়েছে। মামা নিজ হাতে রান্না করে সবাইকে খাওয়াবেন। সেই খুশির ভোজে নাকি না গিয়ে কোনো উপায় নেই। মামা কড়া গলায় বলে দিয়েছেন, ছুটকি যদি না আসে আমি তাকে তেজ্য ভাগ্নি করব। আমার বড় মামা পলাশ ইহতাসাম ইলাহি এক কথার মানুষ, ফাঁকা বুলি ছাড়ার মানুষ নন তিনি। গাছের পাতায় নড়চড় হলেও তার কথা নড়চড় হয় না। অগত্যা আম্মুকে নিয়ে সকাল সকাল রওনা হলাম নানু বাড়ির উদ্দেশ্যে। আমার নানু বাড়ি যশোরের পালবাড়ি মোড়ে। মাগুরা থেকে যেতে খুব বেশি সময় লাগে না, কিন্তু রাস্তায় জ্যাম থাকার দরুন প্রায় ৩ ঘন্টা লেগে যায়। রিক্সা এসে একদম নানু বাড়ির গেটের সামনে থামে। রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করতেই দেখি বাড়ির উঠোনে বেশ সরগরম। আত্মীয়রা এসেছে, গল্প গুজব করছে, ছোট ছোট বাচ্চারা ছোটাছুটি করছে। হাসি ঠাট্টার মাঝে অশ্রুসিক্ত চোখ মুছে নিচ্ছে কেউ কেউ। সব মিলিয়ে একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আমাকে দেখে এগিয়ে আসলেন বড় মামি। আদর করে বুকে টেনে নিয়ে কপালে চুমু এঁকে দিলেন, সাথে এক গাদা কথা শোনালেন আমি কেন আসি না সেজন্য। বড় মামির সাথে কথা বলে জানতে পারলাম পরাগ ভাই বাড়িতে নেই, কি এক কাজে বেরিয়েছেন, ফিরতে রাত হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। মামি হিমকণ্ঠে বললেন, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস, নিশ্চয়ই ক্ষুধা লেগেছে, চট জলদি গিয়ে ফ্রেশ হয়ে নে, আমি জল খাবারের ব্যবস্থা করছি। কোন রুমে থাকবো মামি? দোতলার বাম দিকে কোনার রুমটা তোর জন্য গুছিয়ে রেখেছি, তুই নিশ্চিন্তে থাকতে পারবি, কেউ বিরক্ত করবে না। আমার 2 মামা একই সাথে বসবাস করেন, জয়েন্ট ফ্যামিলি তাদের, যেটা সচরাচর এখন দেখা যায় না। বাড়িটা 3 তলা ফ্ল্যাট স্টাইলে হলেও একান্ত পারিবারিক ব্যবস্থায় গড়ে ওঠা। নিচতলায় পারিবারিক ডাইনিং ও বসার ঘর, গেস্ট রুম, তার পাশেই নানুর রুম। নানুর বয়স হয়েছে, হাঁটাচলা করতে পারেন না, তাই তাকে নিচতলায় রাখা হয়েছে। দোতলায় বড় মামা মামি পরাগ ভাই পুষ্পা আপু থাকেন, আর 3 তলায় ছোট মামা মামি আর শ্রাবণ ভাই থাকেন। আমি সিঁড়ি বেয়ে দোতলায় উঠেছি ঠিকই, কিন্তু বাম ডানের হিসাব মিলাতে পারছি না। মিনিট 5 চিন্তা ভাবনা করে আল্লাহর নাম নিয়ে ঢুকে গেলাম বাম দিকের কোণার রুমে। রুমে ঢুকতেই একটা সুবাস এসে আমার নাসিকায় বাড়ি খেলো। রুমটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার সুযোগ মিলল না। দৌড়ে ছুটে গেলাম ওয়াশরুমে। ফ্রেশ হতে গিয়ে একেবারে শাওয়ার নিয়ে নিলাম, কিন্তু পরক্ষণে স্মরণ হলো তাড়াহুড়ো করে আমি কোনো কাপড় আনিনি। এদিকে ভেজা কাপড়ে থাকায় আমার শরীর চুলকাতে শুরু করে। অগত্যা আমি ভেজা কাপড় চেঞ্জ করে বুকে একটা টাওয়াল গিট দিয়ে জড়িয়ে নিই। এ বাড়িতে বড় মামার তৈরি করা নিয়ম, কেউ কারোর রুমে নক করা ছাড়া ঢুকতে পারবে না। তাই আমি নির্দ্বিধায় টাওয়াল হাতে ধরে ওয়াশরুম থেকে বের হই, কিন্তু বের হতেই আমার অন্তরাত্মা কেঁপে ওঠে। আমার সামনে স্বয়ং পরাগ ভাই দাঁড়িয়ে রয়েছেন। তাকে দেখেই আমার হাত আগলা হয়ে যায়, আমার বুক থেকে টাওয়াল নিচে পড়ে যায়, শরীরের সুতোটিও অবশিষ্ট রয় না। পরাগ ভাই রক্ত চোখ নিয়ে আমার দিকে বেডশিট ছুড়ে দেন। লজ্জায় ঘৃণায় আমার শরীর থরথর করে কাঁপতে থাকে। পরাগ ভাই তড়িৎ গতিতে বেরিয়ে যান। বুঝতে পারি ফুলটা আমারই হয়েছে। আমি নিজের রুমে না পরাগ ভাইয়ের রুমে ঢুকে পড়েছি। আমার শরীর অসাড় হয়ে আসে, হাঁটতে কষ্ট হয়, তবু অনেক কষ্টে হেঁটে নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিই। আমার মস্তিষ্ক চলাচল বন্ধ হয়ে যায়। নিজের মনকে কিছুতেই শান্ত করতে পারি না। লজ্জায় ঘৃণায় শরীর কেঁপে ওঠে বারবার। আয়নার সামনে দাঁড়িয়ে 2 হাতে শক্ত করে নিজের চুল খামচে ধরি।
নিজেকে নিজে আঘাত করি, কামড়িয়ে রক্তাক্ত করে ফেলি, তবু নিজেকে শান্ত করতে পারি না। অনেক ভেবেচিন্তে সুসাইড করার সিদ্ধান্ত নিই, কিন্তু গলায় ফাঁস দেওয়ার আগেই পরাগ ভাই আমার রুমে চলে আসেন। কিভাবে আসেন সেই মুহূর্তে ঠাউর করতে পারিনি। তিনি আমাকে টেনে হিস্টে টুলের উপর থেকে নামান। আমাকে কিছু বলার সুযোগ না দিয়েই আমার গালে ঠাস ঠাস করে থাপ্পড় মেরে দেন। আমি তাল সামলাতে না পেরে নিচে পড়ে যাই। পরাগ ভাই পকেট থেকে ফোন বের করে কোথাও একটা ফোন দেন। দাঁতে দাঁত চেপে বলেন, পেপার রেডি কর, আমি এক্ষুনি আসছি। আমি তখনও নিচে পড়ে রয়েছি। গাল দুটো ব্যথায় টনটন করছে, সেই সাথে কানেও ধাপা লেগেছে বোধ হয়। মনে হচ্ছে যেন কোনো হাতির থাবা খেয়েছি। পরাগ ভাই কথা বলা শেষ করে আমাকে নিচে থেকে তোলেন। রুড কণ্ঠে বলেন, চোখ মুখ ধুয়ে ফকিন্নির বেশ পাল্টে নিচে আয়, আমরা বেরোবো। কোথায় যাব এই সামান্য কথাটা জিজ্ঞেস করার সাহস হলো না আমার। আমি রেডি হয়ে নিচে এসে দেখি পরাগ ভাই সোফায় বসে ফোন টিপছেন। আর কাউকে দেখা যাচ্ছে না, সবাই বাগানের দিকটায় রয়েছে। সেখানেই রান্নার আয়োজন চলছে। আমাকে দেখেই পরাগ ভাই চোখ তুলে তাকালেন। তার চোখে চোখ পড়তেই আমি চোখ নামিয়ে নিই। তিনি কিছু না বলে চুপচাপ বেরিয়ে আসেন। আমিও তার পিছনে। আমরা দুজনই নানুবাড়ির গেট পেরিয়ে হেঁটে রাস্তায় আসলাম। পরাগ ভাই চুপচাপ একটা সিএনজিতে উঠে বসলেন। আমি কিছু না বুঝেই তার পাশে বসে পড়লাম। গাড়ি চলতে শুরু করলো, কিন্তু গন্তব্য কোথায় তা নিয়ে আমার কোনো ধারণা নেই। চুপচাপ দুজন বসে আছি, শুধু গাড়ির ইঞ্জিনের শব্দ। মাঝে মাঝে পরাগ ভাই তাকাচ্ছেন ফোনের স্ক্রিনে, আবার কখনো জানালার বাইরে। আমি তার পাশে বসে আছি, কাঁপতে থাকা একটা কাচের মতো। মনে হচ্ছে এখনই কেউ ছুঁয়ে দিলে ভেঙে টুকরো টুকরো হয়ে যাব। কিছুক্ষণ পরে সিএনজি থামলো একটা সাদা বিল্ডিং এর সামনে। সিএনজি থেকে নামতেই সাদা সাইনবোর্ডের গাঢ় কালিতে বড় বড় অক্ষরে কিছু লেখা চোখে পড়তেই পায়ের তলা থেকে মাটি সরে যায় আমার। মাথা চক্কর দিয়ে ওঠে। আমি তাল সামলাতে না পেরে পড়ে যেতে গেলেই পেছন থেকে পুরুষালী শক্ত হাত এসে আমার কোমর আঁকড়ে ধরে।